বন্ধুরা আরজি কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা। কারণ সন্দীপ ঘোষের এবার টাইটাই ফিস। সন্দীপ ঘোষের শাস্তির পুরো গ্রিন সিগন্যাল পড়ে গেছে, মানে বুঝতে পারছেন সন্দীপ ঘোষ এখন মহা বিপদে পড়েছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন তার সাথে অতি অবশ্যই আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে খোদ সিবিআইয়ের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ আদালতে। চলুন পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো সন্দীপ ঘোষের এবার পুরো টাইটাই ফিস। সন্দীপ ঘোষ এবার মহা বিপদে পড়েছে, কারণ সন্দীপ ঘোষের শাস্তির দিন ঘনিয়ে আসছে। বুঝতে পারছেন কথাগুলো? আপনাদেরকে প্রথমত বলি, সন্দীপ ঘোষের সম্পর্কে আমরা ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ পেয়েছি। ভুরি ওর সম্পর্কে মানে বিভিন্ন রকমের মানে কুকারনামা আমাদের সামনে এসেছে, যেখানে সন্দীপ ঘোষ এখনো অবধি জেলের চার দেওয়ালের মাঝখানে রয়েছে। সন্দীপ ঘোষের মানে বিরুদ্ধে দুটো মামলা, তাই না? কিন্তু একটা মামলাতে সন্দীপ ঘোষ জামিন পেলেও দ্বিতীয়তে কিন্তু সন্দীপ ঘোষ এখনো অবধি জেলে রয়েছে। তো সন্দীপ ঘোষকে ফাইনালি আদালতে পেশ করা হয়। সেখানে কি হয়েছে পুরো ডিটেলসে বলবো। আরেকটা কথা বলি যেটা খুবই ইম্পর্টেন্ট, যে সন্দীপ ঘোষ মানে যেই সন্দীপ ঘোষ এককালীন আরজি করের মানে প্রিন্সিপাল ছিলেন, সেই সন্দীপ ঘোষকে আর প্রিন্সিপালটা মোটেও নয়, কিন্তু সন্দীপ ঘোষের নামের আগে থেকে এই যে ডক্টর সন্দীপ ঘোষ, এই ডক্টর কথাটি কিন্তু আর বলা যাবে না। কারণ স্বয়ং বিচারক এই কথাটি বলেছেন যে ডক্টর সন্দীপ ঘোষ আর নয়, এবার শুধুমাত্র সন্দীপ ঘোষ। বুঝতে পারছেন বন্ধুরা? কারণ সন্দীপ ঘোষের পুরো হালুয়া টাইট হয়ে গেছে। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। অতি অবশ্যই বলবো যে সিবিআইয়ের বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ আছে। প্রথমত বলি সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষকে নিয়ে যে তথ্য আপনাদেরকে দেবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। সন্দীপ ঘোষকে নিয়ে বিচারক কি বলেছেন, যেখানে সন্দীপ ঘোষের পুরো টাইটাই ফিস হয়ে গেছে। বলা হচ্ছে এখানে যে সন্দীপ ঘোষ, যিনি বর্তমান অবশ্য এখনো অবধি জেলবন্দি সন্দীপ ঘোষ রয়েছেন আরজি কর ধর্ষণ ও খুনে, ঠিক আছে, আর্থিক দুর্নীতি দুই মামলাতেই কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিল সন্দীপ ঘোষ। কারণ আরজি করের ধর্ষণ ও খুন মামলাতে, আর দ্বিতীয়ত হলো এই আর্থিক দুর্নীতি মামলাতে। তো এবার তাকে নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পয়েন্ট টু বি নোটেড, বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ থেকে কি নির্দেশ দেওয়া হলো, এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। যে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার জল ইতিমধ্যে উচ্চ আদালত অবধি গড়িয়ে গেছে। এই মামলায় নথি জটিলতার জেরে আরও এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে চার্জ ফ্রেমের প্রক্রিয়া, যেটা আমরা জানি, আগে আপনাদেরকে বলেছি। এবার কি হয়েছে যে অভিযুক্তদের নথি গোছানোর জন্য আরও 7 দিন সময় দিয়েছিল আদালত। মানে যেখানে সন্দীপ ঘোষ কিন্তু হাত জোড়ো করে অনুরোধ করেছিলেন আদালতে যে আমাদেরকে সময় দেওয়া হোক, যে আমরা এতগুলো পাতার নথি, মানে সন্দীপ ঘোষের আইনজীবী বলেছিলেন যে কি করে আমরা পড়বো, কি করে আমরা এতগুলো পাতা মানে খুব তাড়াতাড়ি আমরা দেখব, তাহলে আমাদেরকে সময় দেওয়া হোক। যার জন্য সময় দেওয়া হয়েছিল 7 দিন। সেই সঙ্গে আরজি কর আর্থিক দুর্নীতি কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের নামে আগে ডাক্তার লেখা, মানে সন্দীপ ঘোষ, ঠিক আছে, ডক্টর সন্দীপ ঘোষ। তো এই যে ডক্টর সন্দীপ ঘোষ মানে নামের আগে ডক্টরস, এই যে ডক্টর কথাটা নিয়ে বিচারপতি বললেন যে সন্দীপের নামের আগে ডাক্তার লেখা নিয়েও কড়া পর্যবেক্ষণ করেছে হাইকোর্ট। বুঝতে পারছেন বিচারপতির মানে বাগচির কথায়, মানে বিচারকের কথায়, যেহেতু মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সাসপেনশনে সন্দীপ ঘোষ, পয়েন্ট টু বি নোটেড, বলা হচ্ছে যেহেতু মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সাসপেনশনে সন্দীপ ঘোষ, সেই কারণে আদালত তাকে এখন নামের আগে ডাক্তার হিসেবে দেখবে না। আই রিপিট, সেই কারণেই কিন্তু মানে যেহেতু সাসপেনশন, যেহেতু মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সাসপেনশন, তার জন্যই কিন্তু আদালত এখন থেকে সন্দীপ ঘোষের নামের আগে ডক্টরস লেখাটা দেখবেন না। জানা যাচ্ছে মামলায় সন্দীপের নামের আগে থেকে ডাক্তার লেখা প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। মানে বিচারক কিন্তু প্রত্যাহার করেছেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের নামের আগে ডাক্তার লেখা প্রসঙ্গে তার আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, মেডিকেল কাউন্সিলের তরফ থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন বাতিল করেছে।
যেহেতু সন্দীপ ঘোষ একজন অপরাধী, তো ওর তো মেডিকেল কাউন্সিল বাতিল হওয়ারই কথা। আর যেখানে জনগণের মানে একটা আন্দোলন যে সন্দীপ ঘোষ ডাক্তার নামে কলঙ্ক, তাই তো সন্দীপ ঘোষকে ডাক্তার বলতে গেলেও ডাক্তার শব্দটাকে অপমান করা হচ্ছে, ডাক্তার শব্দটাকে কোথাও না কোথাও ছোট করা হচ্ছে। এটা একদম বাস্তব কথা। কারণ ডাক্তার কথাটার মানে কিন্তু কোথাও না কোথাও আমরা মনে করি ডাক্তার মানে জীবন আমাদেরকে ফিরিয়ে দেয়। সেই ডাক্তার যদি কারো জীবন নেই, সেই ডাক্তার যদি কারো স্বপ্নকে মানে ছাড়খাড় করে দেয়, সেই ডাক্তার হতে পারে না অন্তত পক্ষে, তাই না? তো যার জন্য সন্দীপ ঘোষের নামের আগে বহুদিন আগে থেকে আমরা সাধারণ মানুষরা ডাক্তার বলাটা ছেড়ে দিয়েছিলাম। এবার বিচারক কিন্তু এই ব্যাপারে নির্দেশ দিলেন। তো বাতিল করেছে বলা হচ্ছে। এখানে বিচারপতি বাগচির মানে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, অভিযোগ ভীষণ গুরুতর। সন্দীপ ঘোষের সম্পর্কে বলা হচ্ছে অভিযোগ ভীষণ গুরুতর, সব অভিযুক্ত জেলে। দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা থাকবে না। এটা কিন্তু বিচারক বলছেন যে এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, একজন প্রিন্সিপালের বিরুদ্ধে এই ভুরি ভুরি অভিযোগ, যদি সন্দীপ ঘোষের প্রাপ্য শাস্তি না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা উঠে যাবে, ভরসা উঠে যাবে। যেখানে সিবিআইয়ের প্রতি কিন্তু আমাদের কোথাও না কোথাও আস্থা উঠে গেছে, ঠিক সেইভাবে বিচারপতি বলছেন যে যদি বিচার সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস হারাবে বিচারের প্রতি। বলা হচ্ছে এখানে যে স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কালিমা লিপ্ত করার অভিযোগ গুরুতর সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আরজিকর দুর্নীতি মামলার ক্ষেত্রে জাস্টিস বাগচি আরও বলেন, আদালত মনে করে একজন পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ উঠলে তাকে কিংবা তাদের জেলে রেখে বিচার হওয়া উচিত, বিচার প্রক্রিয়া দ্রুত হওয়া উচিত। মানে বিচারপতি একদম প্রত্যেকটা কথা কড়া আর সঠিক বলেছেন। যে উনি পরিষ্কার বলেছেন যে একজন সার্ভেন্ট মানে সরকারি সার্ভেন্ট, এই যে যিনি টাকা নয়ছয় করেছেন, ওনার সম্পর্কে কড়া একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বা বিচার প্রক্রিয়া দ্রুত হওয়া উচিত। এদিকে নথি জটিলতার কারণে আরও আরজিকর আর্থিক দুর্নীতির মামলায় চার্জ ফ্রেমের প্রক্রিয়া আরও 1 সপ্তাহ পিছিয়ে ছিল। তবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এদিনেও বিচার প্রক্রিয়া দ্রুত করার কথা বলা হয়। 1 সপ্তাহ ফের এই মামলার মানে 1 সপ্তাহ পর কিন্তু এই মামলার ফেরও শুনানি রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে সন্দীপ ঘোষের সম্পর্কে এই যে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, শুনে আশা করি যারা জাস্টিস চান অনেকটা কিন্তু রিল্যাক্স পেয়েছেন। এমনকি যে বিচারপতি আরও বলেন যে এদিন বিচারপতির এজলাসে সন্দীপ ঘোষের আইনজীবীরা সিবিআইয়ের 25 পাতার যে চার্জশিট করার জন্য সময় চেয়েছিলেন। আবেদন শোনার পর বিচারপতির বাগচি মানে বিচারক জয়মাল্য বাগচি মন্তব্য করেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। তিনি শুধু একজন সাধারণ চিকিৎসক ছিলেন না, উনি বলেন যে সন্দীপ ঘোষ কিন্তু একজন শুধুমাত্র সাধারণ চিকিৎসক ছিল না, ছিল গিয়ে তিনি ছিলেন একটি প্রতিষ্ঠানের প্রধান, মানে আরজিকরের প্রিন্সিপাল। তার বিরুদ্ধে অভিযোগের প্রশাসনে সুদূর প্রসারী প্রভাব রয়েছে। বিচারপতি আরও বলেন, যদি কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তবে তাকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। বুঝতে পারছেন? আর শুনানি শেষে সন্দীপের আইনজীবীরা বিচারপতির মন্তব্যের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একে মামলা শুনানিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন। বুঝতে পারছেন? মানে সন্দীপের আইনজীবীরা মনে করছেন যে মামলার শুনানিতে এটা কিন্তু প্রভাব ফেলতে পারে, যেটা বিচারক বললেন। তারা বিচারপতির কাছে আবেদন করেন যাতে বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব না পড়ে। হ্যাঁ, ওনারা কিন্তু আবেদন করেন যাতে বিচার প্রক্রিয়ায় এর কোনো প্রভাব না পড়ে। তবে বিচারপতি এই আবেদনে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন। বিচারপতি এই বিষয়ে কোনো গুরুত্ব দেননি, উনি নিজের মানে সিদ্ধান্তে অনড় আছেন, বা যেটা উনি ভেবেছেন সেটাই কিন্তু উনি ওই জায়গাটাতে দৃঢ় আছেন। এছাড়াও আদালতে সন্দীপ ঘোষের মামলার সমস্ত নথির স্ক্যান কপি আইনজীবীকে প্রদান করার নির্দেশ দিয়েছে। আগামী বুধবারের মধ্যে যাবতীয় নথি হস্তান্তর করতে হবে বলে আদালতের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষের বিপদ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সিবিআই আরজিকর মেডিকেলের দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক
গুরুতর অভিযোগ এনেছে, যার মধ্যে টেন্ডার ও কাটমানির মতো বিস্ফোরক বিষয়ও রয়েছে। যেখানে আপনারা জানেন যে সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরা, বিপ্লব সিংহ এদেরকে নিয়ে এই যে টেন্ডার পাস করানো হতো, সেখানে কিন্তু মারাত্মক মারাত্মক অভিযোগ রয়েছে, যেটা নিয়েও কিন্তু বিচারপতি এবার কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন, বা বিচারপতি নিজের সিদ্ধান্তে অনড় আছেন যে এই ব্যবস্থা নিয়ে মানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা কড়া সিদ্ধান্ত হওয়া উচিত। বুঝতে পারছেন? এবার আপনাদেরকে বলি যে মানে সন্দীপ ঘোষকে নিয়ে বললাম, কিন্তু সিবিআইকে নিয়েও, যেখানে আমরা জানি সিবিআই এই যে তদন্ত করছিল আরজি কর ম্যাটারে, সিবিআই কিন্তু অনেক জায়গায় গাফিলতি দেখিয়েছে, যেটা নিয়ে তিলোত্তমার মা বাবা কিন্তু বলেছেন যে যেটা তদন্ত করা উচিত ছিল সিবিআই কিন্তু সেখানে ফাঁকা দিয়েছে, তদন্ত করেনি। সিবিআই অনেক জায়গায় তদন্তে গাফিলতি করেছে, যার জন্য আমরা সিবিআইয়ের প্রতি হতাশ হয়েছি। সিবিআই যথাযোগ্য প্রমাণ দিতে পারেনি আদালতে, যার জন্য কিন্তু মানে অপরাধীরা এখনও অবধি আমাদের সামনে আসেনি। কিন্তু সেই নিয়ে এবার সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ সেটা আপনাদেরকে বলি, যে বলা হচ্ছে এখানে মানে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে হাসপাতালে হওয়া ভুরি দুর্নীতির অভিযোগ। এই আবহে এবার সামনে আসছে বড় খবর, এবার খোদ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ উঠল। সেখানে বলা হচ্ছে যে আরজি কর ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত করছে সিবিআই, তাই তো? সিবিআই কিন্তু দুটো বিষয় মানে তদন্ত করছেন। সোমবার এই মামলার শুনানি ছিল সিবিআইয়ের আলিপুর আদালতে এই মামলার শুনানি ছিল, যেখানে মামলা সংক্রান্ত নথি দেয়নি সিবিআই। পয়েন্ট টু বি নোটেড, যেখানে মামলা সংক্রান্ত নথি কিন্তু সিবিআই দেয়নি। এই অভিযোগ তুলে সরব হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহের আইনজীবী। মানে ওনারাই কিন্তু অভিযোগ করেন আদালতে এবার সিবিআইয়ের বিরুদ্ধে। তারা অভিযোগ করেন সিবিআইয়ের তরফে মামলার নথির কোনো তালিকা দেওয়া হয়নি। পয়েন্ট টু বি নোটেড, পাশাপাশি বহু নথি অস্পষ্ট। একথা শোনার পর বিচারকের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দেওয়া হয় বিকেলের মধ্যে সমস্ত নথি, মানে সিবিআইকে নির্দেশ দেওয়া হয় আদালত থেকে যে বিকেলের মধ্যে সমস্ত নথি অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছেন? যেটা বিচারক একদম কড়াভাবে বলে দিয়েছেন সিবিআইকে। বিকেল 4:30টার মধ্যে আরজি কর আর্থিক দুর্নীতির মামলার সংক্রান্ত বাকি নথি আদালতে পেশ করতে সিবিআইয়ের আইনজীবী এবং তদন্তকারী অফিসারদের নির্দেশ দেন বিচারক। এরপর কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা বিচারককে জানান, মানে সিবিআইয়ের আইনজীবী বিচারককে জানান বাকি নথি অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছে। মানে যেটা দেওয়া হয়নি সেটা তো আমরা দিবই 4:30টার মধ্যে, কিন্তু যেটা দেওয়া মানে অলরেডি যেটা দেওয়া হয়ে গেছে সেটা নিয়ে বলছেন যে বাকিটা কিন্তু ওনাদের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। 3টি পেন ড্রাইভের মাধ্যমে ওই নথি তাদের দিয়ে দেওয়া হয়েছে, যেটা সিবিআইয়ের তরফ থেকে বলা হচ্ছে যে 3টি পেন ড্রাইভে করে বাকি নথি কিন্তু আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি। আদালতের সূত্রে খবর, আরজি কর আর্থিক দুর্নীতি মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বুধবার। বুঝতে পেরেছেন? এদিকে কলকাতা হাইকোর্ট এই মামলার বিচারে কোনো রকম দেরি করতে চাইছে না। মানে বিচারক এবার ভেবেই নিয়েছেন যে এই মামলাটা দ্রুত শুনানি হওয়া উচিত, মানে সন্দীপ ঘোষের শাস্তির দিন ঘনিয়ে আসছে। আশা করি আপনারা কিন্তু কথাগুলো শুনে বুঝতে পারছেন, যেখানে বলা হচ্ছে যে উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই মামলার ট্রায়ালের জন্য 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই সময়সীমা খানিকটা বাড়ানো হয়। ডিভিশন বেঞ্চের মাধ্যমে, কারণ সন্দীপ ঘোষ আর্জি করেছিল, তো যার জন্য ডিভিশন বেঞ্চের মাধ্যমে খানিকটা সময় কিন্তু বাড়ানো হয়েছিল। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী গত শনিবার ও রবিবার অভিযুক্তদের আইনজীবীরা নিজাম প্যালেসে এই মামলার 15,000 পাতার নথি যাচাই করেন। এরপর সোমবার সন্দীপের আইনজীবীদের তরফ থেকে মামলার সম্পূর্ণ নথি না দেওয়ার অভিযোগ তোলা হয়। মানে যেটা সন্দীপরা কিন্তু এই কথাটি বলে। তবে আপনাদেরকে বলি
এই যে সন্দীপ ঘোষের শাস্তির দিন ঘনিয়ে আসছে, সন্দীপ ঘোষের শাস্তি হবে, সেটা কিন্তু সত্যিকারই খুব ভালো কথা। তবে আগামীতে মারাত্মক কিছু হতে চলেছে, এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি বন্ধুরা। কারণ বিচারক জয়মাল্য বাগচি এই বিষয়ে কিন্তু একদম মানে কড়া একটা সিদ্ধান্ত নিয়েছেন, বা দ্রুত ব্যাপারটা শর্ট আউট করার জন্য উনি ভাবছেন। ঠিক আছে, যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে দিলাম, আর অবশ্যই নতুন তথ্য পেলে আপনাদের কাছে সবটা তুলে দেবো। প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা। চলো টাটা।